নমস্কার। আজকে তো সরস্বতী পুজো, সবাই খুব আনন্দ করবে। তো আজকে আমার ছোট যারা, তাদেরকে কিছু বলতে চাই। আর যদি তাদের প্রয়োজনে লাগে, এবং আমার বয়সী যারা, তারাও শুনতে পারেন, তাদের প্রয়োজনেও যদি লাগে, যে এটা বলে শুরু করব যে পুলিশ, আইন, আদালত এরা কিন্তু 99% কেসে কখন এদের দরকার হয়, কোনো দুর্ঘটনা ঘটে গেলে, কোনো ঘটনা ঘটে গেলে, যে তখন এসে পুলিশ ইনভেস্টিগেট করে, দোষীদের ধরে এবং আইন আদালত তার বিচার করে। কিন্তু আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটার আগে বা দুর্ঘটনা ঘটার সময় যদি আমাকে কেউ রক্ষা করে, সেটা সবসময় কিন্তু হবে আমার পরিবারের লোক, আমার ক্লোজ আত্মীয় স্বজন, এবং অবশ্যই তারপরে আমার প্রতিবেশী, মানে পাড়া প্রতিবেশী কমিউনিটি। তো সেই ক্ষেত্রে সবসময় এটা বলবো যে যে পরিবারের লোক সংখ্যা যত বেশি, যে পরিবারের সবার মধ্যে, ক্লোজ আত্মীয় স্বজনের মধ্যে, দাদা দিদি ভাই বোন, তাদের মধ্যে সম্পর্ক যত ভালো, যত ইনট্যাক্ট, তত কিন্তু সেই পরিবারকে বহিরাগত আক্রমণ থেকে সেই পরিবার তত বেশি সুরক্ষিত। পাড়াতেও যখন সম্পর্ক ভালো, সেই পাড়া বা গোটা কমিউনিটিও কিন্তু বহিরাগত আক্রমণ থেকে তত বেশি সুরক্ষিত। তাই একটি পরিবারে সম্পর্ক কেমন হবে তা ভীষণভাবে কিন্তু নির্ভর করে পরিবারের মহিলার উপরে, মানে মায়ের উপরে। আর আমার পরিবার থেকে আমি এইগুলো শিখেছি বলেই আপনাদেরকে বলতে পারছি, মানে আমি এগুলো দেখে বড় হয়েছি বলে, যে একজন মা যদি খুব উদার এবং তারই সঙ্গে বুদ্ধিমতীও হন, তবে কিন্তু সেই বাড়িতে বাবার দিকের সম্পর্ক, মায়ের দিকের সম্পর্ক সবই কিন্তু ইনট্যাক্ট এবং ভালো থাকে। মান অভিমান, ঝগড়াঝাঁটি, ছোটোখাটো ওগুলো তো লেগেই থাকে, কিন্তু আলটিমেটলি পরিবারের সম্পর্ক এমনভাবে ইনট্যাক্ট থাকা যে যে কোনো ছোট থেকে মাঝারি থেকে বড় বিপদে যাতে তারা এসে সবার আগে আমাকে রক্ষা করতে পারে। একটা তো বিপদ, সে যে কোনো রকম বিপদ হতে পারে, বহিরাগত কারোর আক্রমণ বা ক্ষতি করার চেষ্টা, বা নিজের সঙ্গেও কোনো ফিজিক্যাল দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া আরেকটি বড় কারণ হচ্ছে অর্থনৈতিক সাশ্রয়। কেন বলছি? কারণ আগেকার দিনে যৌথ পরিবার ছিল, জ্যাঠামশাই বা দাদার কাছে সমস্ত সেই ব্যাংকের মতো কাজ করত, তার কাছে সবকিছু টাকা সবাই জমা রাখতো। তারপরে যে যার প্রয়োজনে টাকা ইউজ করছে, পরবর্তীকালে তার হাতে যখন টাকা আসছে সে ফেরত দিয়ে দিচ্ছে। তো এটা করে কি হচ্ছে না, ব্যাংকে দৌড়াতে হচ্ছে না, ব্যাংকের লোন গুনতে হচ্ছে। যত যৌথ পরিবার ভেঙেছে, টুকরো টুকরো হয়েছে, আজকে আমরা সবাই ইন্ডিভিজুয়াল হয়ে গেছি। তো এতে লাভ তো একমাত্র ক্যাপিটালিস্টদেরই হয়েছে, ক্যাপিটালিস্টরাই এই ঘটনায় সব ঘটিয়েছে ধীরে ধীরে, সেসবে আমি আসবো। তো ভাঙতে 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 এই অবস্থায় হয়েছে যে আমাদের যে কোনো ইন্ডিভিজুয়াল সংসারে যা কিছু প্রয়োজন দৌড়ে যাচ্ছি, ব্যাংক থেকে লোন নিচ্ছি, ব্যাংকের লোন গুনছি। কিন্তু আগেকার দিনে এটা হতো না। তো আমার বাবার দিকেও সব সময় দেখেছি, বাবার দিকের সবাই ভাই বোনরা নিজেদের উপরে কর্তব্য করতে। মায়ের দিকের যদি বলি, সেই উদাহরণ আমি যতই বলবো না কেন সেটা কম বলা হবে। জ্ঞান হওয়া থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়েও আমার মামা, মাসি এবং আমার মা, এই তিনজনের এমন গভীর সম্পর্ক যে একজনের বিপদ হলে বা বিপদের কোনো কিছু হলে, সে অর্থনৈতিক কোনো কিছু অসুবিধা হোক, আরেকজনকে না বলতেই সে হাজির হয়ে যায়, সে ঝাঁপিয়ে পড়ে। তো এটাতে করে কি হয়, যে কোনো রকম ছোট বড় মাঝারি সাহায্যে কখনো কাউকে ব্যাংকে দৌড়াতে হয় না, একজন আরেকজনকে অর্থনৈতিকভাবে সাহায্য করে দিচ্ছে। আর শুধু তাই নয়, তার সাথে এই শিক্ষাটাও আমি পেয়ে বড় হয়েছি যে আজকে যদি আমার প্রয়োজনে আমার দাদা ঝাঁপিয়ে পড়ে আমাকে অর্থ দিয়ে সাহায্য করছে, তার মানে কিন্তু দাদার অর্থটাকে আমি টেক ইট ফর গ্র্যান্টেড নেব না। আমার যখন অর্থনৈতিক সমস্যা মিটে যাবে, আমার হাতে যখন টাকা আসবে, আমাকে কিন্তু সবার আগে দাদার টাকাটা ফেরত দিতে হবে। ঠিক সেরকম দিদির যদি কোনো অসুবিধা হয়, আমার কাছে টাকা থাকলে আমাকে দিদির কাছে দৌড়ে যেতে হবে। তো এই যে অদ্ভুত এরকম ইনট্যাক্ট সম্পর্ক, আমি তো বললাম যে যতই বলি না কেন কম বলা হবে, দেখে বড় হয়েছি। আজকের দিনে দাঁড়িয়েও সেই একই ভাবে তিনজনে রয়েছে। তো এগুলোর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে একটি পরিবারে যত সম্পর্ক ইনট্যাক্ট থাকবে, তত সেই পরিবার কিন্তু সুরক্ষিত। আজকাল ইন্ডিভিজুয়াল হয়ে গিয়ে তো কিছু করারও নেই, আমাদের হাতেও নেই, কারণ সিস্টেম এমনভাবে হতে হতে অবস্থায় দাঁড়িয়েছে। আগেকার দিনে মানুষের পরিচয় হতো তার বাড়ি নিয়ে, অমুক বাড়ি সবাই ব্যবসায়ী, 4 ভাই সোনার ব্যবসায়ী, বা 4 ভাই এই ব্যবসায়ী, অমুক বাড়ির সবাই উকিল বাড়ি, এইভাবে আমাদের পরিচয় হতো। সবার যে যার নিজের সামাজিক কর্তব্য, তার তার শিক্ষা দীক্ষা এসব নিয়ে পরিচয় হতো। এখন ইন্ডিভিজুয়াল হয়ে গিয়ে এমন অবস্থা হয়েছে যে নিজের পরিচয় কিভাবে দেবো, তাড়াতাড়ি করে একটা ব্র্যান্ডের জামা কাপড় কিনে নিয়ে, বা লোন নিয়ে হোক, মর্টগেজ নিয়ে হোক, কে কত তাড়াতাড়ি একটা বড় বাড়ি কিনে নিয়ে সামনের মানুষের কাছে স্ট্যান্ডার্ড দেখাবে যে হ্যাঁ, এই আমার স্ট্যান্ডার্ড, এই দেখো আমি তাড়াতাড়ি এত বড় বাড়ি কিনে নিয়েছি, বাড়িটা কিন্তু লোনে কেনা বাড়ি। তো কারণ আর এছাড়া আর কিছু দেখানোর নেই, তাই নিজেকে, নিজের সাথে কমোডিটিকে জুড়ে দিয়ে নিজের স্ট্যান্ডার্ড বা নিজের পরিচয় লোকের কাছে দিতে হচ্ছে। কর্তব্য করার জন্য যে ত্যাগ, সেই ত্যাগ স্বীকার করা, কনিষ্ঠদের অধিকার কোনোদিনও কেড়ে না নেওয়া, দাদা বৌদি এবং দিদি জামাইবাবু, এই 4টে সম্পর্ক কিন্তু মাতা পিতার সমতুল্য হয়। তো তাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ছোটদেরকে কোনোদিনও অধিকার থেকে বঞ্চিত না করা।
সেই শিক্ষাই কিন্তু আমরা রামায়ণ থেকে পাই, রামায়ণ মহাভারত দুটোর থেকেই। এবারে এই কথা বলবো যে কমিউনিস্টরা কিভাবে আমাদের সোসাইটির যে রুট সেটাকে ধ্বংস করেছে। যে আজকে যে রামায়ণ শিক্ষা দেয়, যার জন্য রামায়ণ আর মহাভারতকে মহাকাব্য বলা হয়, কারণ সেটা সামাজিক শিক্ষা দেয়। তো সেই রামায়ণের প্রতিটি পরতে পরতে দেখানো হয়েছে যে কে কে কি কর্তব্য করার জন্য কি ত্যাগ স্বীকার করছে। আজকে ভগবান রামচন্দ্র মাতা পিতার আদেশে নিজের কনিষ্ঠকে তাকে সব সুখ দেবে বলে সে সমস্ত রাজ্য সুখ ত্যাগ করছে, সমস্ত রাজ্য সুখ সে ত্যাগ করে চলে যাচ্ছে। তার ভাই আবার তার অধিকার কেড়ে নেবে না বলে সে সিংহাসন গ্রহণ করছে না, সে তার কর্তব্য করছে। ওদিকে যখন রামচন্দ্র চলে যাচ্ছেন বনবাসে, সে কিন্তু কোথাও বলেননি সীতাকে তার সাথে যেতে হবে সমস্ত রাজ্য সুখ ত্যাগ করে। সীতা সবকিছু ছেড়ে দিয়ে তার স্বামীর সাথে গিয়ে সে তার কর্তব্য পালন করছে। প্রত্যেকের কর্তব্য পালন করছে। যে প্রাণের প্রিয় সীতার জন্য আজ রামায়ণের যুদ্ধ হয়েছে, সেই প্রাণের প্রিয় সীতাকে ভগবান রামচন্দ্র কখন ত্যাগ করছেন না, তিনি যখন রাজা হয়েছেন। কারণ সমাজকে এটা মেসেজ দেওয়ার যে একজন যখন রাজা হয় তার একমাত্র কর্তব্য হচ্ছে প্রজাদের আদেশ মাথার উপরে রেখে প্রজাদের আদেশ পালন করে যাওয়া। এই কর্তব্য ছাড়া আর অন্য কোনো কর্তব্য প্রাধান্য পায় না, যার জন্য সেই প্রজাদের আদেশে সে তার প্রাণের প্রিয় মানুষটাকে ত্যাগ করে দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে তো আমার বাচ্চা আর অন্যের বাচ্চা খেললে একজন আরেকজনের পুতুলটা অবধি দিতে চায় না, এরকম দিনকাল এসেছে। তো সেই শিক্ষা যেই রামায়ণ মহাভারতেও তাই, যে কারোর অধিকার কেড়ে নিলে তার পরিণতি কি হয়, তো সেই শিক্ষা যেই রামায়ণ দেয় আজকে কমিউনিস্টরা, আমরা যারা 90-এর দশকে জন্মানো 90s-এর ছেলেমেয়ে, কমিউনিস্ট হাওয়া, কমিউনিস্ট শিক্ষা, কমিউনিস্ট পরিবেশের মধ্যে যারা বড় হওয়া, বেড়ে ওঠা, স্কুল কলেজ পাড়া প্রতিবেশী, কলকাতা পশ্চিমবঙ্গ মানেই তাই 90s-এর সময়, তো তাদেরকে কি শিক্ষা মাথায় ঢুকানো হয়েছে প্রতি কথায় কথায়। আমি ঠিক ওই স্টেটমেন্টটা বলবো যেটা আমি কদিন আগেও আমি একজন আমার পরিচিতর মুখ থেকে আমারই সামনে দাঁড়িয়ে এসে বলেছেন, যে সে কোনো পার্টি পলিটিক্সের লোক নয়। তো সে বলেছেন যে কমিউনিস্টরা কি শিক্ষা দিয়েছে, যে রাম তো সে যে বউকে ছেড়ে দিয়েছে, এ আবার কোনো ভগবান নাকি, তো একে আবার কে মানে। ঠিক এই শিক্ষাটা আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখে শিখে বড় হয়েছি। সেদিন যখন ওনার মুখ থেকে শুনেছি ঠিক এই লাইনটা, এটাই আমি ওই জন্য রিপিট করলাম, এই লাইনটা শুনেছি প্রচন্ড কষ্ট হয়েছে, চোখে জল এসে গেছে। কিন্তু পরে আমার মনে হয়েছে, রাগ হয়েছে, মনে হয়েছে এর মুখ আর আমি এর সঙ্গে কথা বলা তো দূরের কথা, মুখ দেখবো না। কিন্তু কদিন পরে এটা বোধ হয়েছে যে কিছু বছর আগে অবধি আমার ধারণাও তাই ছিল, যে মহাদেব স্বয়ং মা পার্বতীকে বলছেন, মা পার্বতী বলছেন তুমি ভগবান, তুমি আবার কার ধ্যান করো। মহাদেব উত্তর দিচ্ছে আমি শ্রী রামচন্দ্রের ধ্যান করি। তো আমি সবসময় মহাদেবের পুজো করেছি, আমি ধার্মিক বলতে পারেন। তো সেই জায়গায় তা সত্ত্বেও হয়তো মনের মধ্যে কোথাও না কোথাও এই শিক্ষা নিয়ে বড় হয়েছে, কারণ কমিউনিস্ট পরিবেশে এই শিক্ষা শিখিয়েছে যে আর যাই হোক আমার স্বামী যেন রামচন্দ্রের মতো না হয়, বউকে ছেড়ে দেয়, এই ধরনের চিন্তাভাবনা, কিন্তু এই ধরনের চিন্তাভাবনা নিয়েই আমরা বড় হয়েছি। তো আমার যখন এরপরে বিয়ে হলো, আমার স্বামীকে আমি দেখলাম, আমার যে হাজব্যান্ড, যে কি অসম্ভব ত্যাগ আর কর্তব্য তার ভাইদের উপরে। এবং আজকের দিনে দাঁড়িয়েও এখনো অবধি আমি বলতে পারি ঠিক একইভাবে তার ভাইরাও তাকে অসম্ভব শ্রদ্ধা করে, তাকে আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, তার দাদার কথা মেনে চলে এখনো অবধি। তো তখন আমি রিয়েলাইজ করতে পারলাম যে কোন শিক্ষাটা শিখলে তবে এরকম হওয়া যায়। আমি জানি আমার মতো গল্প আপনাদেরও আছে, আপনাদেরও বাবা জ্যাঠা বা স্বামী বা দাদা অনেক ত্যাগ স্বীকার করেছেন, এরকম গল্প আছে। তো তখন দাঁড়িয়ে ভগবান রামচন্দ্রের যে চরিত্র, সেই চরিত্র কতটা শিক্ষণীয়, কতটা পূজনীয় সেটা রিয়েলাইজ করা যায়, যে একমাত্র শিক্ষা হচ্ছে ত্যাগ আর কর্তব্যের জন্য প্রাণের প্রিয় মানুষকেও ত্যাগ করা। অথচ ত্যাগ করার আগে বা পরে কোনো অবস্থাতেই কিন্তু ভগবান রামচন্দ্রের চরিত্রে কোনো কলঙ্ক লাগে না। অথচ এই কমিউনিস্ট সমাজ, এই কমিউনিজম সব সময় চেষ্টা করে গেছে যে শিক্ষাটা মানুষকে, সমাজকে সোশ্যালিজমের নামে, এদিকে সবসময় মুখে সোশ্যালিজম, কিন্তু অথচ সমাজকে যেই শিক্ষায় শিক্ষিত করা উচিত সেই শিক্ষা না দিয়ে সব সময় সেই শিক্ষাকে মডিফাইড করে, সেই শিক্ষাকে খারাপ করে সব সময় ধর্ম সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা করেছে। যে বাংলা এককালে ব্যবসা বাণিজ্য, ট্রেড, অন্ত্রপ্রেনারশিপের হাব ছিল, গুজরাটের থেকেও, গুজরাট তার কাছে কিছুই ছিল না, সেই বাংলার সেই শক্তিকে, সেই কালচারকে, ধর্ম সংস্কৃতি নষ্ট করে দিয়েছে এই কমিউনিস্টরা। যে আজকের দিনে প্রত্যেক ঘরে ঘরে শুধু সরকার কখন ফ্রিতে চাকরি দেবে, সরকার কখন ফ্রিতে ভাতা দেবে, কত ফ্রি বীজ সরকার দেবে, সে তার দিকে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। তো মা সরস্বতীর কাছে এটাই চাইতে হবে, উনি যেন এতটুকু শক্তি, বল, বুদ্ধি আর জ্ঞান দেন যাতে নিজে কিছু করে আমি 10টা মানুষকে আরো রোজগারের পথ করে দিতে পারি। নাকি সরকার কখন আমাকে একটা ফ্রিতে চাকরি দেবে, বা পার্টি পলিটিক্স এই কারণে করব যে পার্টি কখন আমাকে টাকা দেবে, সেই টাকার আমায় ঘর চলবে,
এই মতিভ্রম যেন কোনোদিন কারণ না হয়। মজার কথা এটাই যে স্বাধীনতার পর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অবস্থা ছাড়খাড় করে দিয়ে পশ্চিমবঙ্গকে এমন একটা অবস্থায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যে যে কেউ এসে লুটেপুটে খেতে পারে, যেটা আজকের দিনে চলছে। তারাই, যারা করেছে তারাই আজকে রাস্তায় দাঁড়িয়ে নাটক করছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে নাকি লড়াই করছি, যারা দুর্নীতি করার জন্য পশ্চিমবঙ্গকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। আরও এর থেকে বড় মজার কথা হলো, যারা আজকের দিনে নাটক করছে দাঁড়িয়ে যে ধর্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ধর্ম নিয়ে রাজনীতি করলে আমাদের আপত্তি, অথচ সেই দলটাই বছরের পর বছর ধরে ধর্মকে নিয়ে রাজনীতি করেই তারা অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কারণ তাদের সাইনবোর্ডে লেখা কথা ছিল যে আমরা ক্যাপিটালিজমের বিরুদ্ধে লড়াই করি, সেটা তো করেইনি কোনোদিনও। উল্টে ক্যাপিটালিজমের হাতকে আরো শক্ত করেছে। সেই নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেখিয়ে আপনাদের বলে বুঝাবো যে কিভাবে ক্যাপিটালিজমের হাতকে এরা শক্ত করেছে, বিরুদ্ধে লড়াই করছি বলে। ওটা না করে, ক্যাপিটালিজমের বিরুদ্ধে আসল লড়াইটা না করে, উল্টে সারা জীবন ধরে হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে নিচু দেখিয়ে, ছোট দেখিয়ে এসে পুরো ধর্ম সংস্কৃতিকে তিব্বত থেকে, চায়না থেকে, ভারত থেকে নষ্ট করে দেওয়ার সারা জীবন চেষ্টা করে ধর্ম নিয়ে রাজনীতি করতে যারা টিকে এসছে, তারা আজকে দাঁড়িয়ে নাটক করছে যে আমাদের ধর্ম নিয়ে কোনো অসুবিধা নেই, ধর্ম নিয়ে রাজনীতি করলে আমাদের অসুবিধা। সবশেষে এটাই বলবো যে মুখেতে জয় শ্রীরাম বললে শ্রীরামের চরিত্রকে নিজের জীবনে প্র্যাকটিস করতে হয়, না হলে ওই জল ঘোলা হয়ে যায়। এদিকে শ্রীরাম, জয় শ্রীরাম বলছি, ওদিকে ঘরে স্ত্রী রয়েছে, কন্যা রয়েছে, যে কন্যার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাদেরকে রেখে আমি বয়সী মেয়ের সাথে সহবাস করতে তাকে আবার লুকিয়ে বিয়ে করে ফেলছি। তাহলে আমাদের মধ্যে আর যারা 3টে বউ রাখার যাদের সংবিধানে নিয়ম আছে, তাদের মধ্যে আর আমাদের পার্থক্য কোথায় থাকলো?